আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। কি অবস্থা? পরীক্ষায় কিন্তু আর তোমাদের একেবারেই বেশি দিন বাকি নেই। এই অবস্থায় কি তোমাদের মধ্যে অনেকেই, তুমি না হলেও তোমাদের মধ্যে অনেকেই কি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতি নিয়ে চিন্তিত? কোন বিষয়টা পড়া উচিত এবং কোন বিষয়টা বাদ দিলেও চলবে, এই বিষয়টা নিয়ে কি তুমি কনফিউশনে আছো? কিংবা কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কিংবা ভাইয়া এত কিছু না, আমি এতদিন কিছুই পড়ি নাই, এখন আমার কি করা উচিত, কিভাবে পড়লে আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে কিংবা ভালো রেজাল্ট নিয়ে কিংবা যদি তোমার যদি টার্গেট থাকে যে খুবই ভালো রেজাল্ট নিয়ে 3 গ্রুপের জন্যই কথা বলবো, বের হইতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসটাতে কথা বলবো। ক্লাস না, বেসিকলি এটা একটা সাজেশন। আজকে আমাদের টপিক হচ্ছে বিষয়ভিত্তিক সুপার সাজেশন। প্রথমে কথা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে, এরপরে কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। এবং দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন এইচএসসি 26-এর রিভাইভ আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এবং এইচএসসি 26-এর ইবিআই রিভিশন প্রোগ্রাম। তো চলো আমরা এই কোর্সগুলো নিয়েও মাঝে একটু কথা বলবো, যদি তোমার কাজে লাগে তুমি চাইলে এনরোল করতে পারো। তো চলো আমরা আর কথা না বাড়ে একদম শুরু টপিকের দিকে চলে যাই। আমি যেটা বললাম আর কি, আমরা একদম প্রথমে কথা বলবো হচ্ছে বাংলা প্রথম পত্র নিয়ে। দেখো, আমি টপিকগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। টপিকগুলোকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, যেগুলো 5 স্টার টপিক। এই টপিকগুলো মানে হচ্ছে এগুলো তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবে না। ইভেন তোমার যদি চিন্তা থাকে যে তুমি পাস করলেই চলবে, তোমার যদি এই চিন্তাও থাকে, তারপর আমি বলবো যে এখানে 5 স্টার যে টপিকগুলো, এই টপিকগুলো তুমি অবশ্যই পড়ে যাবা। বেসিকলি যাদের প্রিপারেশন একেবারেই খারাপ, তুমি কোনো মতে টার্গেট করতেছো যে তুমি 10-এ 2-এ যদি তুমি A+ পাইতে পারো তাহলেই তোমার চলবে, তাদের জন্য হচ্ছে এই 5 স্টার টপিকগুলো পড়লেই চলবে। এরপরে আমার আছে হচ্ছে কিছু 3 স্টার টপিক। এখানে তোমরা খুবই ভালো রেজাল্ট করবা বলে আমি আশাবাদ ব্যক্ত করি যে এই টপিকগুলো যদি তুমি পড়ো 5 স্টার আর 3 স্টার, তাহলে তুমি খুব সুন্দর মতো একটা ভালো রেজাল্ট করবা। আর ভাইয়া, তোমার যদি টার্গেট থাকে যে তুমি বোর্ডে পজিশন করতে চাও, তাহলে দেখো এই টপিকগুলো তোমাকে অত্যন্ত প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। 1 স্টার টপিক, 5 স্টার টপিক মানে কি ম্যান্ডেটরি সবার জন্য। 3 স্টার টপিক কাদের জন্য? 5 স্টারের সাথে সাথে পড়বা যদি তোমার খুবই ভালো রেজাল্ট করার টার্গেট থাকে। আর যাদের টার্গেট খুবই ভালো রেজাল্ট করা, তারা কোনো টপিকই বাদ দিতে পারছো না। বাংলা দ্বিতীয় পত্রের জন্য সেম কথা। বাংলা দ্বিতীয়তে আমি আরেকটু এক্সটেন্ডেড সাজেশন দিব। তো চলো আমরা কথা না বাড়ে স্টার্ট করি। দেখো, 5 স্টার টপিকগুলোর মধ্যে কী কী আছে? সবার আগে হচ্ছে, যারা ভাবতেছো যে হচ্ছে নাটক আর উপন্যাস জিনিস দুইটা সাইজে অনেক বড়, আমি এই দুইটা স্কিপ করব, তোমাদের জন্য ভাইয়া দুঃসংবাদটা হচ্ছে তোমাকে কিন্তু সৃজনশীল অংশে দুইটা থেকেই উত্তর করতে হচ্ছে। তোমাকে সৃজনশীল অংশে সিরাজদৌলা থেকেও প্রশ্ন দেওয়া থাকবে আর লাল সালু থেকেও প্রশ্ন থাকবে, এবং তুমি তোমার নিয়মই জানো যে তোমাকে ফিক্স করা থাকবে গদ্য থেকে লিখতে হবে, পদ্য থেকে লিখতে হবে, নাটক থেকে লিখতে হবে, উপন্যাস থেকে লিখতে হবে। তো এই সিচুয়েশনে ভাই আসলে তোমার কোনোটাই স্কিপ করে যাবার সুযোগ নাই। আর যদি তুমি স্কিপ করছো, তাহলে একদম সোজা আলাপ যে তুমি এখান থেকে 2টা সৃজনশীল মিস করে ফেলবা। আর 2টা সৃজনশীল মিস মানে যে 20 মার্কস যে পিছায় পড়লো, সে কোনোভাবেই আর ভালো রেজাল্টের ধারে কাছেও যাইতে পারবে না। এখন এটা তো গেল সিকিউর আলাপ। আমি এমসিকিউর আলাপটা একটু দিই। হচ্ছে এটা, আমি একটু এমসিকিউর আলাপটা একটু দিই। এখান থেকে কিন্তু এমসিকিউ অনেক বেশি আসে। তোমরা যারা জানো কি না, এটা কিন্তু এমনিতে ধরো একটা নর্মাল একটা গদ্য বা নর্মাল একটা কবিতা, এই জায়গাগুলোর চেয়ে কিন্তু আমাদের নাটক এবং উপন্যাসের যে কোটা থাকে, সেই কোটাতে এমসিকিউর নাম্বারও বেশি। শুধু যে মানে তোমার একাডেমিকে এইচএসসির সময় বেশি, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাদের মধ্যে যদি কেউ এর মাঝে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো একটা বড় ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে থাকো, তুমি দেখবা যে বাংলাতে অনেক বেশি প্রশ্ন আসে হচ্ছে এই গদ্য কবিতার চাইতেও নাটক এবং উপন্যাস থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আরও একটা জিনিস আমি বলি, বাংলা দ্বিতীয় পত্রের অনেক শব্দ, অনেক বাক্য, এগুলোও কিন্তু এই নাটক আর উপন্যাস থেকে আসে। তাই নাটক আর উপন্যাস পড়ার গুরুত্ব হচ্ছে অপরিসীম। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমার নাটক আর উপন্যাস কিছুই পড়া নাই, পরীক্ষার বাকি আছে আর মাত্র কয়টা দিন, এই সিচুয়েশনে আপনি আমাকে বলেন যে আমি নাটক আর উপন্যাস কীভাবে কাভার করব। আমি তোমাকে একদম অনেস্ট একটা কথা যদি বলি, তুমি নাটক উপন্যাস যদি একদম ডিটেইলে কাভার করতে চাও, তুমি চলে যাইতে পারো আমাদের হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন আর্টস রিভাইভ। ওই যাদের পড়াশোনার অবস্থা এখনও খারাপ, অর্ধেক মরে গেছে, তাকে ওই মরা থেকে আবার তুলে এনে তাজাও যদি করতে হয়, সেটার দায়িত্ব হচ্ছে না। আমি কেন বললাম এই কথাটা, কারণ এই কোর্সটা এত বেশি ডিটেল এবং তোমাদের একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার থেকে মানে একদম প্রো লেভেল পর্যন্ত সব কিছু পড়ানো হয়, এই জন্য এত ফ্লেক্স দিচ্ছি আর কি। আচ্ছা, এখানে দেখো নাটক আর উপন্যাসের জন্য, আমি যদি ভুল না করি, নাটকের জন্য 5টা ক্লাস, উপন্যাসের জন্য 5টা ক্লাস। ভয় পাওয়ার কিছু নেই ভাই, এত কিছু
খুবই এন্টারটেইনিং একটা ক্লাসগুলো, মানে ক্লাসগুলো খুবই এন্টারটেইনিং হবে, তুমি বিশ্বাস রাখো। এবং একদম না যে তোমাকে লাইন ধরে ধরে এটা এরকম পড়ো, এটা এরকম পড়ো, এরকম তোমাকে পড়ানো হবে না। তোমাকে ইংগেজ করে, তোমাকে সুন্দর মতো করে বুঝাই তোমাকে পড়ানো হবে, যাতে করে তোমাকে আবার এসে বইটা পড়বার প্রয়োজন না হয়। তোমার ধরো ভাই একদম লাস্ট টাইম, তুমি হয়তো খুব বেশি হলেও একবার নাটকটা পড়তে পারবে এখন, আর উপন্যাসটা একবার 5 কেন দিচ্ছি, একবার পড়লা, এটা একবার পড়লা, আর আরেকবার হচ্ছে দাগানো লাইনগুলো পড়লা। তোমাকে দাগানো বই তো তুমি এর মাঝেই পেয়ে যাবা, সো তোমাকে দাগানো বই নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ক্লাসটা একবার করো আর এরপরে দাগানো বইটা একবার দেখো। আর ওভারঅলি শুধু তোমার বাংলার কথা বলছি না, বাংলা ছাড়াও যদি তোমার অন্য যে কোনো বিষয় নিয়েও কোনো সমস্যা থাকে, তোমার অবশ্য গন্তব্য হতে পারে দেখো আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন। এখানে কি হচ্ছে, তুমি একাডেমিকের যত ধরনের রিসোর্সেস তোমার দরকার ছিল সব পাচ্ছ। এর পাশাপাশি দেখো তুমি কিন্তু একাডেমিকের জন্য যে কোনো জায়গা, মানে একাডেমিক বলছি কেন, অ্যাডমিশনের জন্য যে কোনো ভার্সিটি, সেটা হোক ঢাবি বা রাবি, চবি, জাবি, বিউপি বা জিএসসি, তুমি যেখানের জন্যই বলো না কেন, সবগুলো কিন্তু গোছানো একটা প্রস্তুতি, তুমি সবগুলো কোর্স এখানে পেয়ে যাচ্ছ। এখানে দেখো প্রত্যেকটা বিষয়ের উপর তুমি দাগানো বই পাচ্ছ, ইবুকের সাজেশন পাচ্ছ, বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস, সলভিং ক্লাস, প্রবলেম সলভিং ক্লাস, একদম প্রত্যেকটার জন্য থিওরি সলভিং ক্লাস যেগুলো থাকবে, টপিক ওয়াইজ সব ক্লাসের বিস্তারিত ক্লাস। আর সাথে আমি তো একাডেমিকের কথা বললামই। এখন এত ফিচার না আমার আসলে, আমাকে এত টানে না যে এত কিছু। আমাকে যে জিনিসটা বিশেষভাবে টানে, আমি জানো যে আমি গাইডলাইন ভিডিওগুলো বানানোর সময় তোমাদেরকে প্রায় বলি, পড়াশোনার সবচেয়ে ভালো 2টা মেথড হচ্ছে, একটা মেথড হচ্ছে আরেকজনকে শেখানো। তো এখানে যেহেতু অনলাইন, তো তুমি আসলে পড়ে আরেকজনকে শিখাইতে পারবে না, তোমার জন্য আরেকটা, মানে 2টা মেথডের মধ্যে একটা তো বললাম, অন্য মেথডটা কি, অন্য মেথডটা হচ্ছে পরীক্ষা দিয়ে শেখা। এবং এই কোর্সটাতে তুমি 150টারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ। এতে করে তোমার কি হচ্ছে, তুমি নিজেকে যাচাই করার সুযোগটা পাচ্ছ। আর এর পাশাপাশি এক্সাম হলের যে এনভায়রনমেন্ট, তুমি যেহেতু এতদিন অনেকেই আমি জানি যে পড়াশোনা করো নাই, বাংলা বিশেষ করে, তো তুমি সেই পরীক্ষাটা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারছো। আর যদি ভাই তোমার মনে হয় যে না ভাই আমার আমি পড়তে পারবো না, আমার এত সময় নাই, কিংবা আমার এত কোর্স লাগবে না, আমি শুধু ইংলিশ, বাংলা আর আইসিটি এই 3টে এতদিন পড়ার টাইম পাই নাই, আমি সায়েন্সে ছিলাম, আমি বিজনেসে ছিলাম, আমি হিউম্যানিটিসে ছিলাম, আমি আমার ইউনিটের সাবজেক্টগুলো পড়তে এই কমন সাবজেক্টগুলো আমি পড়তে পারি নাই, সো তুমি অবশ্যই এনরোল করতে পারো আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রামে। আচ্ছা, ইবিআই রিভিশন প্রোগ্রামে তুমি আসলে টিচার প্যানেল দেখেই বুঝতে পারছো যে কোন প্রো লেভেলের ক্লাস হয়েছে। এর মধ্যে বিশেষ করে আমি আইসিটির এডিশনটা একটু বিশেষভাবে বলবো। তানভীর স্যার কিন্তু একদম বস লেভেলে, তোমরা সবাই জানো, আমার চাইতে হয়তো তোমরা আরও ভালো জানো। আমি কি অনেক বেশি কথা বলে ফেলতেছি এটা নিয়ে? চলো তো আমি যেটা বলতে আসছিলাম সেটা বলি, এত ঢোল পেটানোর কিছু নাই। আচ্ছা, সিরাজউদ্দৌলা থেকে আমি সিকিউ এর কথা বললাম, এমসিকিউ বললাম যে অনেক আসবে। এখন কথা হচ্ছে সিরাজউদ্দৌলাতে এমসিকিউ কোথা থেকে আসবে? একটা হচ্ছে নাটকের ইতিহাস, নাটকের ইতিহাস মানে কি? এই যে পৃথিবীতে যে সাহিত্যের মাঝে নাটক আসলো, বাংলা সাহিত্যের মাঝে নাটক আসলো, তারপরে বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, প্রথম দিকে নাট্যকার কারা, কিছু ঐতিহাসিক নাটক, আবার ধরো এরকম নানান প্রেক্ষাপটে কিছু সামাজিক নাটক, এরকম কিছু বিশ্লেষণধর্মী নাটক, এরকম কিছু নাটকের নাম তোমাদের বইয়ের শুরুর দিকে দেওয়া আছে। ওই জায়গা থেকে ওই নাটকটা কে লিখছে এবং নাটকের ধরনটা কি, এই জিনিসগুলো একটু দেখো। নাটকের ইতিহাস, এর পাশাপাশি নাটকের বৈশিষ্ট্য, না একটা সার্থক নাটক হবার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ধরো চরিত্র থাকতে হবে নাকি, সংলাপ থাকতে হবে নাকি, প্লট থাকা লাগবে নাকি, নাট্যকারের নিজের জীবন দর্শনের উপস্থিতি লাগবে কিনা, এই বিষয়গুলো। নাটকের প্রকারভেদ কি, নাটকের বৈশিষ্ট্য বললাম, বৈশিষ্ট্য, নাটকের প্রকারভেদ। তারপরে আমাদের যে নাটক, এই নাটকটা তো তোমাকে অবশ্যই পড়তে হবে। এখন এই নাটক থেকে তুমি বিশেষভাবে এমসিকিউর জন্য, তুমি তো সব ক্লাস করো, সবই তোমার মনে থাকবে, কিন্তু ক্লাস করার বাইরে তোমাকে আর কি কি পড়া লাগবে সেই জিনিসটা হচ্ছে, মানে ক্লাসে ওইগুলো বলা হবে কিন্তু তুমি ভুলে যাবা কি, প্লটের সংখ্যা বলছি, চরিত্র সংখ্যা, অঙ্ক, কতগুলো অঙ্ক আছে, কতগুলো দৃশ্য, এগুলোর সংখ্যা তোমাকে একটু মনে রাখতে হবে। তারপরে সংলাপ, কিছু বিখ্যাত সংলাপ আছে, এই বিখ্যাত সংলাপগুলো আমি ক্লাসে পড়ানোর সময় বলে দেওয়া হয়েছে, তুমি সেগুলো থেকে মনে রাখবা সংলাপটা কে বলেছে, কেন বলেছে, কাকে উদ্দেশ্য করে বলেছে। ওকে, তারপরে দেখো নাটকের প্রথম সংলাপ, নাটকের শেষ সংলাপ, নাটকের শেষ, বা তোমাকে একটা ঘটনা দিয়ে বলো যে এই ঘটনাটা নাটকের কোন দৃশ্যে ঘটেছিল, বা সিরাজউদ্দৌলা নাটকের কতগুলো দৃশ্যে নিজে উপস্থিত ছিলেন, নাটকের নারী চরিত্রের সংখ্যা কতগুলো। এই টাইপের ট্রিকি প্রশ্নগুলোতে কিন্তু ভাইয়া তুমি ধরা খেয়ে যাবে, এই জন্য আমি একটু বিশেষভাবে লিখে দিলাম, এগুলোর দিকে একটু খেয়াল রেখো। আর এখান থেকে বিশেষভাবে যেটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে টিকা।
এখান থেকে বিশেষভাবে মনে রাখবা হচ্ছে তুমি টিকা। লাল সালুতে যখন আসবা, লাল সালুতে অনেকগুলো কমন জিনিস আছে। একটা হচ্ছে উপন্যাসের ইতিহাস, যে উপন্যাস কোথা থেকে আসলো, বিশ্ব সাহিত্য উপন্যাস কেমন, এই জিনিসগুলা। তারপরে উপন্যাসের বৈশিষ্ট্য তুমি মনে রাখবা, উপন্যাসের বৈশিষ্ট্য, উপন্যাসের প্রকারভেদ, যে এইটা এই টাইপের উপন্যাস, এটা এই টাইপের উপন্যাস, এবং মনে করো বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু উপন্যাস এবং ঔপন্যাসিকের নাম, বিশ্ব সাহিত্যের কিছু বিখ্যাত উপন্যাসের নাম বলা আছে, এগুলোর দিকে একটু খেয়াল রেখো। এখন লাল সালুতে আর চরিত্রের সংখ্যা লাগবে না, কিন্তু লাল সালুতে নানান চরিত্রের বৈশিষ্ট্য, মনে করো একজন আছে যে হচ্ছে কিছু হইলেই বলে যে হচ্ছে উনারে কন আল্লাহ জানো আমারে মওত দেয়, এটাকে তোমাকে বলবে যে হচ্ছে শুধু মওত চাই কে, এরকম একটা মানুষ। দাঁত খেলাল করে কে, নিজেকে বারবার গরিব বলে দাবি করে কে, এই ধরনের নানান চরিত্রের কথা বলে বলবে যে এইটা কার চরিত্রের বৈশিষ্ট্য। এবং এগুলো তো অনেক ভিজিবল চরিত্রের বৈশিষ্ট্য, যে সে শুধু মৃত্যু চায়, সে শুধু হচ্ছে নিজেকে গরিব দাবি করে, এগুলো তো অনেক ভিজিবল। আবার মনে করো কিছু আছে যে হচ্ছে ধর্মপরায়ণতা, স্বামী ভক্ত হওয়া, বা হচ্ছে কুসংস্কারাচ্ছন্নতা, ধর্মান্ধতা, এই যে এই জিনিসগুলো, এইটা তো ডিরেক্টলি তোমার নাটকের ভিতর কোথাও বলা নাই যে হচ্ছে রহিমা যে খুব স্বামীর প্রতি ভক্তি দেখায়, এটা নাটকের মধ্যে কোথাও ডিরেক্টলি বলা নাই যে রহিমা স্বামী ভক্ত মেয়ে, বলা আছে এরকম, কিন্তু তুমি ওর অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারবা যে ও স্বামী ভক্ত। আবার মনে করো কিছু মানুষজন আছে, ওই এলাকার মানুষজন ধর্মান্ধ, এরা কুসংস্কারাচ্ছন্ন, ডিরেক্ট বলা আছে কোথাও নাই, ওই যে পরে হচ্ছে ওই যে শুরুর দিকের অংশে বলা আছে যে প্রারম্ভিকার মধ্যে, কিন্তু তোমাকে কিন্তু এই নাটকটা উপন্যাসটা পড়ে তোমাকে এই চরিত্রের বৈশিষ্ট্য বুঝতে হচ্ছে। সো নাটকের উপন্যাসের প্রকারভেদের পরে এই চরিত্রগুলোর কি বৈশিষ্ট্য সেগুলো, তারপরে চরিত্রগুলোর কিছু বিখ্যাত সংলাপ মনে করো, ফর এক্সাম্পল আমি এক্সাম্পলের মধ্যে না, যে অনেক অনেক বিখ্যাত সংলাপ আছে, তো কিছু একটা বলা হলো যে আপনারা আনপাড়, এটা কাদেরকে বললো, কেন বললো, কে বললো, কখন বললো, কি প্রেক্ষাপটে বললো। তার মানে এই যে এরকম বিখ্যাত বিখ্যাত কিছু ডায়লগ, যেগুলা কেন বলা হয়েছে, কখন বলা হয়েছে, মানে এরকম প্রত্যেকটা প্রেক্ষাপট তোমাকে একটু বুঝে যেতে হবে কয়েকটা কারণে। এমসিকিউ এর জন্য তো অবশ্যই তোমাকে অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু দিয়ে দিতে পারে, তখন তোমাকে শুধু অর্থটা বললেই হবে না, তোমাকে বুঝায় বলতে হবে যে এটা কে বললো, কাকে বললো, কেন বললো, কখন বললো, কোন প্রেক্ষাপটে বললো, তোমাকে বুঝায় বলতে হবে অনুধাবনমূলক অংশে। তার মানে এই যে দেখো একটা খ নাম্বার প্রশ্ন, খ নাম্বারে তোমাকে এটার অর্থ কী, একটা প্রশ্ন বলছে যে হচ্ছে আপনারা আনপাড়, এই কথার অর্থ কী, তুমি বললা যে আনপাড় কথার মানে হচ্ছে এটা। এখন এটা তো জ্ঞানের জন্য তুমি 1 নাম্বার পাবা, আর আরেকটা নাম্বার অনুধাবনের নাম্বারটা কোথায় পাবা, অনুধাবনের নাম্বারটা পাওয়ার জন্য তোমাকে এখানে একটু বিশ্লেষণ করে লিখতে হবে যে এই কথা কোন প্রেক্ষাপটে বললো, কে বললো, কাকে বললো, এইটার জন্য তোমার থাকছে হচ্ছে আরেকটা নাম্বার। তো এই জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ডায়ালগগুলো মনে রাখাটা জরুরি। সেম এখানেও হচ্ছে টিকা যেগুলো আছে, টিকা এবং শব্দার্থ, এখানে টিকা এবং শব্দার্থগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রেখো। সো সিরাজউদ্দৌলা এবং লাল সালু নিয়ে অনেক কথা বললাম, এখন চল আমরা এখান থেকে স্টার্ট করি। আমি 3-4টা করে রাখছি আর কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এগুলো থেকে সিকিউ আসবে পরীক্ষায়, এগুলো থেকে সিকিউ আসবার সম্ভাবনা অনেক বেশি। অপরিচিতা থেকে সিকিউ মোটামুটি সব বোর্ডেই চলে আসে, তুমি জানো এটা, তুমি আগের বছরগুলোতে দেখছো যে অপরিচিতা থেকে প্রায় সব বোর্ডেই সিকিউ আসার সম্ভাবনা আছে। এখানে অপরিচিতা পড়ার সময় তুমি লেখক পরিচিতিটা একটু বিশেষভাবে পড়বা, লেখকের কি কি রচনা আছে সেই বিষয়টার দিকে একটু মনোযোগ দিবা। অপরিচিতাতে এখানে প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য মনোযোগ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়, বিখ্যাত লাইন মনোযোগ দেওয়ার মতো বিষয়, এবং অপরিচিতাতে অনেক নতুন নতুন শব্দ আছে, শব্দগুলোর অর্থ এবং শব্দগুলোর প্রেক্ষাপট মানে টিকা, এই দুইটা জিনিস তোমার জন্য জানতে হবে। সেম কথা হচ্ছে বিলাসীর জন্য, এখানেও লেখক পরিচিতিটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই দুইটাতে লেখক পরিচিতিটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারপরে বিলাসীর মধ্যে ঘটনা প্রবাহ কি কখন ঘটেছিল, ওই যে মন্ত্রের প্রথম লাইন, মন্ত্রের শেষ লাইন, কে কাকে কি বলল, এই জাতীয় সম্পর্কগুলোর কথা একটু তোমাকে মনে রাখতে হবে, যে অমুকের সাথে তমুকের সম্পর্ক কীরকম ছিল, বা কি সম্পর্ক ছিল আসলে মানে রক্তের, এই জিনিস, এই জাতীয় বিষয়গুলো একটু মনে রেখো। রেইনকোট থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবার সমূহ সম্ভাবনা আছে। আর আমি তোমাকে একটু বলেই দিই, দেখো এই যে এই ধরনের কবিতাগুলো বলছি, গল্প, ফর এক্সাম্পল ধরো রেইনকোট এই গল্পটা, তারপরে বিদ্রোহী এই কবিতাটা, 18 বছর বয়স এই কবিতাটা, তারপরে ধরো হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি 1969 এই ইয়াটা, এই জাতীয় জিনিস যেগুলো আছে, জীবন বৃক্ষতে আমি আগেই না যাই, এগুলো যে আছে এগুলো থেকে পরীক্ষায় সিকিউ আসবার ব্যাপক সম্ভাবনা আছে। কেন ব্যাপক সম্ভাবনা আছে আমি তোমাকে বলছি।
এই যে আমাদের দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেখো হঠাৎ একটা টার্ন ওভার হয়েছে, দীর্ঘকাল পরে একটা টার্ন ওভার, একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের সাথে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাচ করে, যে হচ্ছে তরুণ প্রজন্মের সাহসিকতা বা বিদ্রোহ, একটা বিপ্লবী চেতনা, এই জিনিসগুলো দেখো। রেইনকোটের মধ্যে মুক্তিযুদ্ধ, বিদ্রোহী কবিতার মধ্যে একটা দেশ বাঁচানোর তাড়না, 18 বছর বয়সে যে আমাদের মতো যুবক তরুণ, তোমাদের মতো যারা মানে 24-এর আন্দোলনে তোমরা যারা অংশগ্রহণ করেছো এরকম মানুষজন। তারপরে দেখো হচ্ছে ফেব্রুয়ারি 1969, আগে আরেকটা গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন, মানে আমাদের ইতিহাস, আমাদের চিন্তা চেতনা। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা দেখে তোমরা আশ্চর্য হবা, ভাইয়া এইটা আবার কেন আসলো এগুলোর মধ্যে? হ্যাঁ, এই আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা কি বলো তো বাবা? এই কবিতাটা হচ্ছে আমাদের আত্মপরিচয়, আমরা যে আসলে কি, আমরা কতটা সাহসী, আমাদের কত লম্বা সংগ্রামের, কত লম্বা আত্মত্যাগের আমাদের ইতিহাস আছে, বিদ্রোহের ইতিহাস আছে, এটা হচ্ছে এই কবিতার মধ্যে কিন্তু আমরা পাই। তো এই যে এই কবিতা এবং গল্পগুলো কিন্তু এই কনটেক্সট থেকে বিশেষভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, রেইনকোটের কথা বললাম, রেইনকোটেও হচ্ছে, রেইনকোটে কিছু প্রতীকী কথা আছে, রেইনকোটে হচ্ছে কিছু প্রতীকী আছে, যেমন ধরো রেইনকোটটা কিসের প্রতীক? ওই যে মুক্তিযোদ্ধা, ওই যে সাহস, ওই যে দেশপ্রেম, এই জিনিসগুলো কিন্তু এই রেইনকোটের ভেতর দিয়ে ফুটে উঠেছে। অনুধাবনমূলক আসতে পারে, ঘ নাম্বারের প্রশ্ন আসতে পারে এখান থেকে। আসো পরেরটা, বিভীষণের প্রতি মেঘনাদ আর বিদ্রোহী। এই দুইটা কবিতা দেখে তো ভাইয়া তোমরা মানে একদম অর্ধেক মানুষজন কবরে চলে গেছে। এই দুইটা কবিতা দেখে মানুষ অর্ধেক কবরে চলে গেছে, ভাইয়া সর্বনাশ করছে। এই দুইটা কবিতা গুরুত্বপূর্ণ, এই দুইটা কবিতা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলা কারণে। একটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আমি হয়তো রাখতাম না, কিন্তু জানো যে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার সিরিয়াসনেস এত ভালো, মানে লেখাটা এত সুন্দর, এটা একটা জিনিস। আর এই লেখাটা কিন্তু তুমি জানো যে হচ্ছে অনেক পুরনো, বাংলা সাহিত্যের অনেক পুরনো দিকে, একদম শুরুর দিকের একটা লেখা, মানে যখন সাহিত্য একদম ফুলে ফেপে উঠতেছে আর কি সুন্দর করে ওই সময়টাতে। এবং এইটা যে হচ্ছে যেই কাহিনীর উপরে ভিত্তি করে উঠেছে, রামায়ণের কাহিনীর উপরে, এই রামায়ণের কাহিনীটা কিন্তু একটু উল্টানো হয়েছে, মানে যা ছিল সেটার উল্টো করে দেওয়া হয়েছে। তো সব মিলাই বিভীষণের প্রতি মেঘনাদ এই লেখাটার সাহিত্যিক ভ্যালু এত বেশি, তো এই জায়গা থেকে প্রশ্ন আসবার সম্ভাবনা সবসময় অনেক বেশি থাকে। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমি তো সর্বনাশ করছে, আপনি এত দুইটা কঠিন কঠিন কবিতার কথা বললেন ইম্পর্টেন্ট, এইগুলো আমি কেমনে পড়বো? আমি তোমাকে ভাইয়া একদম সত্যি কথা বলি, এইগুলো আমি এত ভেঙে ভেঙে, মানে তোমাদের এই কোর্সটাতে আমি এত ভেঙে পড়াইছি, আমি জীবনে কোথাও এত ডিটেইলে পড়াইনি। প্রত্যেকটা শব্দ 2-3 বার করে করে আমি বুঝাইছি যে এটার মানে কি, এটা কেন ব্যবহার করা হলো, এই বাক্যটার অর্থ কি, পুরো জিনিসটা মানে এত। এই কবিতাটা তোমার কাছে এখন কেমন লাগবে? এই যে ফর এক্সাম্পল ধরো বিভীষণের প্রতি মেঘনাদ, তুমি কিচ্ছু বুঝো নাই, এই কবিতাটা তুমি, আমি তোমার ওই ক্লাসটা পড়ার পরে তোমার কি মনে হবে জানো? যে হচ্ছে ফর এক্সাম্পল এই কবিতাটা তোমার কাছে হয়ে যাবে কিসের মতো? আমি কিংবদন্তির কথা বলছি, এটা একটু সিরিয়াস একটা কবিতা। ধরো হচ্ছে পদ্মা, এই কবিতাটার মতো তোমার কাছে সহজ হয়ে যাবে, বা প্রত্যাবর্তনের লজ্জা, এই কবিতাটার মতো সহজ হয়ে যাবে। সেম ফর বিদ্রোহী কবিতা। আর বিদ্রোহী কবিতা তোমরা জানো কিনা যে এটা আমার সবচেয়ে পছন্দের কবিতা, এগুলো আমি অনেক ডিটেলে পড়াই সবসময়। বিদ্রোহী, ওই আমার ছোটোবেলা থেকে এই কবিতা আমার মুখস্থ, মানে পড়াইতে পড়াইতে হাফেজ হয়ে গেছে আর কি এই জিনিসটাতে। তো বিদ্রোহী আর বিভীষণের প্রতি মেঘনাদ, এই দুইটার দিকে একটু বিশেষভাবে এমফাসিস দিও। এই দুটো তো একটু কঠিন, সহজ দুইটার মধ্যে একটা হচ্ছে সোনার তরী, পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথের কবিতা, এটা এরপরে আর বলার কোনো অপেক্ষা রাখে না যেটা আসবে না কি আসবে না। সোনার তরী, আর আরেকটা হচ্ছে 18 বছর বয়স, আরেকটা হচ্ছে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। তার খুবই ছোট একটা কবি পরিচিতি আছে, কবি পরিচিতিটা একটু পড়ে যেও, কারণ তিনি কিন্তু বাংলা সাহিত্যের একজন খুবই স্পেশাল একজন মানুষ। অল্প সময়ের জন্য এসে অনেক কিছু আমাদেরকে দিয়ে আবার চলে গেছেন। ওই যে আসলেন, দেখলেন, জয় করলেন, আসলেন, জয় করলেন, চলে গেলেন, না আমি জানি না, আসলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন, এটাই। আচ্ছা, জীবন ও বৃক্ষ একটু তুলনামূলকভাবে কঠিন লাগতে পারে, সিকিউ আসার যে প্রবল সম্ভাবনা আছে ব্যাপারটা এরকম না, কিন্তু এই প্রবন্ধটা খুবই থটফুল একটা প্রবন্ধ। সো চেষ্টা করে এই প্রবন্ধটা একটু পড়ে যেতে, যাদের টার্গেট হচ্ছে ভালো রেজাল্ট করা, খুবই ভালো রেজাল্ট করা যাদের টার্গেট। মাসি পিসি একদম সহজ একটা জিনিস, মাসি পিসি কীভাবে আগলায় রাখছে, তাদের নিজেদের ভেতরে সম্পর্ক কী ছিল, তখনকার সামাজিক বাস্তবতা কী ছিল, এই জিনিসগুলো বিবেচনায় মাসি পিসি একটু পড়েছেও। অর্ধাঙ্গী গুরুত্বপূর্ণ, অর্ধাঙ্গী বেশ গুরুত্বপূর্ণ একটা লেখা। অর্ধাঙ্গীতে ধরো হচ্ছে আগে আমাদের সময় একসময় কবিতা ছিল আর কি, নারী কবিতা। আচ্ছা, আমাদের সময় না, তোমরাও নারী কবিতা আমার ধারণা পড়েছো, কোন ক্লাসে পড়ছো আমার এখন ঠিক মনে পড়তেছে না। তো আসলে কবিতা না, মানে ওই থিমটা আর কি সেম, যে হচ্ছে নারী পুরুষের সমতা, বা নারীরা কতটা পিছিয়ে আছে, নারীদের মর্যাদার দিকটা। এবং এর পাশাপাশি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের তার লেখক পরিচিতিটা একটু পড়ে যাও। সাহিত্যে খেলা খুবই গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু চেষ্টা করে এটাও একটু পড়তে। গন্তব্য কাবুল, এখানে অনেক ইন্টারেস্টিং শব্দার্থ এবং টিকা আছে, এগুলো একটু দেখো। শব্দার্থ এবং টিকা আছে, এগুলো একটু দেখো, শব্দার্থ এবং টিকাগুলো একটু বিশেষ করে দেখো। এবং অনুধাবনমূলক প্রশ্নের একটু ট্রিকি হতে পারে, দেখো। নেকলেস বেশ গুরুত্বপূর্ণ, এই মাসি পিসির মতোই নেকলেসটাও একটু পড়ো। পরে আবার
এখন তোমাদের আবার মেজাজটা খারাপ হয়েছে, ভাই আবার দেখতেছি যে সেকেন্ড ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে আপনি আবার এই ঋতু বর্ণনের মতো খটোমটো কঠিন একটা কবিতা রেখে দিচ্ছেন। সেম কথা, কঠিন কবিতাগুলো আমার একটু বিশেষভাবে পছন্দ, আমি অনেক বেশি ডিটেলে পড়াই, ভেঙে চুরে একদম সহজ করে দিতে চেষ্টা করি। আমাদের যে কোর্সটা তুমি দেখলে এখানে কি আমি বাংলা পড়াইছি দেখে আমি বাংলার কথা বলতেছি, বাকি ক্লাসগুলো মানে বাকি সাবজেক্টগুলোরও কিন্তু একদম সিমিলার সিচুয়েশনই আমি তোমাকে বলবো। যেমন ধরো হচ্ছে ইংরেজিতে তো জানো একদম আবির ভাই একদম বস লেভেলের ক্লাস নিছে, বা রিসেন্ট টাইমে কিন্তু আমাদের ইংরেজির প্যানেলটা আরও বেশি সমৃদ্ধ হয়েছে। আইসিটিতে তুমি দেখতেই পাচ্ছ এখন আমাদের সাথে তানভীর স্যার জয়েন করেছেন। তো সব মিলাই কিন্তু মানে শুধু বাংলা ইংলিশ আইসিটির কথা বলবো না, বাকি সাবজেক্টগুলোতেও ফর এক্সাম্পল তুমি ইকোনমিক্সেরটা দেখো, বা তুমি সোশ্যোলজিগুলো দেখো, বা তুমি ভূগোলেরটা দেখো, সবগুলোতেই কিন্তু খুবই ভালো ভালো মানে টিচাররা এখানে ক্লাস নিয়েছে। তুমি চাইলে তোমার যদি মনে হয় যে পরীক্ষার আগে তোমার একটা গোছানো একটা সুন্দর প্রস্তুতি নেওয়া উচিত এবং তুমি একা একা ওটা না নিয়ে আমাদের সাথে অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে চাও, তুমি কিন্তু চাইলে আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো কোর্সে, এবং তারপরে ডিসাইড করো তুমি কি একা একা প্রস্তুতি নিতে চাও নাকি আমাদের সাথে একটা সুন্দর একটা গোছানো প্রস্তুতি নিতে চাও। সেই সিদ্ধান্ত একান্তই তোমার উপরে ছেড়ে দিচ্ছি। আবার টপিকে ব্যাক করে আসো, যেটা বলতেছিলাম ঋতু বর্ণন কবিতাটা বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমি বললামই যে ফেব্রুয়ারি 1969 আর আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার দুইটা পাশাপাশি গুরুত্ব আছে হচ্ছে এই দুইটারও, যে প্রতিদান আর তাহারেই পরে মনে। এটার কনটেক্সটও তোমরা জানোই যে হচ্ছে কবির আসলে বসন্ত বিমুখতা, তার মনের মধ্যে যে কষ্ট, এটা আর প্রতিদান, এটা আবার খুবই ইন্টারেস্টিং একটা ডাইমেনশন। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা পড়তাম না, পড়তাম না মানে এমন না যে সিলেবাসে ছিল পড়তাম না, সিলেবাসে ছিল না। আচ্ছা, প্রতিদান এটা খুব ইন্টারেস্টিং একটা কবিতা। সমাজে পৃথিবীতে যে ভালোবাসা পৌঁছে দেওয়ার একটা তাড়না, যে তোমার ক্ষতিও করবে তুমি তাকেও ভালোবাসা দিয়ে আগলায় নিবা, এরকম একটা জিনিস। এবং এই জায়গা থেকে আমি যেতে চাই সুচেতনা এই কবিতাটাতে। সুচেতনা কবিতাটাও আসলে ওইটার থিমেই কি হলো, আচ্ছা সুচেতনা কবিতার থিম দুইটা কিন্তু কাছাকাছি আছে, মানে যদিও এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে আর এটা হচ্ছে সারা পৃথিবীতে যে শান্তি, সুন্দর চেতনার মাধ্যমে একটা সুন্দর শান্তির পৃথিবী গড়ে তোলা। তো এই দুইটা কবিতা আমার মানে আমি যদি প্রশ্ন করতাম, এই দুইটা কবিতা আমি মিলায় একটা প্রশ্ন করতাম, একটার জন্য গ আর একটার জন্য ঘ, এরকম একটা প্রশ্ন আমি করতাম। এটা সুচেতনা আর হচ্ছে প্রতিদান, এই দুইটা কবিতা নিয়ে। পদ্মা আর প্রত্যাবর্তনের লজ্জা, এই দুইটা কোনোটাই খুব বেশি গুরুত্বপূর্ণ কবিতা না, কিন্তু সহজ পড়ে রেখো। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্রের লেখক পরিচিতিটা একটু সুন্দর মতো করে পড়ো, আর এই খটোমটো প্রবন্ধটাও একটু পড়ো, কারণ এটা খুব সিরিয়াস, মানে এমন না যে খুব না পারার মতো কিছু একটা এটা। আর যৌবনের গান, কপিল দাস মুর্মুর শেষ কাজ, কোনোটাই কঠিন না, দুইটাই একটু একটু করে পড়ো। যাদের টার্গেট হচ্ছে বোর্ডে প্লেস করা, এখান থেকে আমার মনে হয় না যে এই তিনটার ভিতর থেকে কোনোটা সিকিউ আসার চান্স আছে, কিন্তু এখান থেকে সিকিউ একটা আসতে পারে কিছু কিছু বোর্ডে। তো আমি আবার একটু সামারাইজ করি। সবচেয়ে ইম্পর্টেন্ট লেখাগুলোর মধ্যে হচ্ছে নাটক আর উপন্যাস, বুঝতেই পারছো। গল্প থেকে অপরিচিতা, বিলাসী আর রেইনকোট, অপরিচিতা, বিলাসী আর রেইনকোট। কবিতা থেকে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স। 3 স্টার টপিকগুলোর মধ্যে কবিতা থেকে আছে হচ্ছে ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, তারপরে প্রতিদান আর তাহারেই পরে মনে, আর ঋতু বর্ণন। গল্প অংশ থেকে কি আছে বা গদ্য অংশ থেকে কি আছে, গন্তব্য কাবুল, নেকলেস, মাসি পিসি, অর্ধাঙ্গী, জীবনবৃক্ষ, সাহিত্যে খেলা, এগুলো। আর একটু ভালোই লেস ইম্পর্টেন্ট, এখানে যে প্রবন্ধগুলো আছে, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, যৌবনের গান, আর কপিল দাস মুর্মুর শেষ কাজ। কবিতাগুলো দেখো একটু, সুচেতনা, পদ্মা আর প্রত্যাবর্তনের লজ্জা। তো আমার মনে হয় যে বাংলা প্রথম পত্র নিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি, এবং তোমাদের অনেকের কাছে বেশি কামনা, বেশি চাওয়াটা হচ্ছে কি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলেন ভাইয়া। তো চলো এখন আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়েও একটু কথা বলবো। বাংলা দ্বিতীয় পত্র জিনিসটা পড়াইতে আমার অনেক বেশি পছন্দ, এবং আমি বলে আসলে শেষ পর্যন্ত আমি পুরোটাই আমি নিয়ে ফেলছি যে বাংলা দ্বিতীয় পত্র পুরোটা আমি পড়াবো, এবং আসলে শেষ পর্যন্ত পুরোটা আমি পড়াই ফেলছি। এখানে কি দেখো, বাংলা দ্বিতীয় পত্রে আসলে বলা যায় না যে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি জানো যে তোমার যে হচ্ছে ব্যাকরণ অংশ থেকে 30 নাম্বার আসবে, এই 30 নাম্বারে আসলে তোমার কোথাও ছেড়ে ছুড়ে যাবার সুযোগ নাই, তোমার যেটা আসবে এটা তোমাকে লিখতেই হবে। আর পরের যে অংশটা, আচ্ছা নির্মিত অংশে আমি যাচ্ছি, আগে আমি এই অংশটার কথা বলি। দেখো তোমার পরীক্ষা আসবে হচ্ছে উচ্চারণ। এখন উচ্চারণের মধ্যে তোমার দুই রকম থাকবে, যে একটা তোমাকে প্রয়োগ করতে হবে, যে তোমাকে বললো যে কলম এই শব্দটার উচ্চারণ তুমি লিখো, তোমাকে এখন লিখতে হলো কলম, এই যে তুমি এরকমভাবে লিখলা, এরকমভাবে তুমি লিখলা, এটা একটা তোমাকে জিনিস বললো। আর তোমাকে বলবে যে ফর এক্সাম্পল যে আদ্য অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো, অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো।
সেই বিষয়টা বিবেচনায় অধ্বনি উচ্চারণ পরীক্ষা আসবার সম্ভাবনা একটু বিশেষভাবে বেশি। তো অধ্বনি উচ্চারণের নিয়মগুলো অবশ্যই পড়ো, অধ্বনি উচ্চারণের নিয়মগুলো অবশ্যই পড়ো। বানানের জন্য আমি আসলে কোনো কিছু স্পেসিফিকভাবে বলতে পারছি না, আনলেস যদি তোমার পরীক্ষায় নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম চলে আসে। এটা আসলে নিজেদেরকে ব্লেসড ভাবতে পারো, কারণ এটা খুবই কমন এবং সবচেয়ে সহজ জিনিস। তো বানানের জন্য নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম এটা একটু বিশেষ করে পড়েছো। তোমার অপশন শুধু আসলে একটা জায়গাতেই আছে, অপশন একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে সমাস পড়ব নাকি উপসর্গ পড়ব নাকি আমি প্রকৃতি ও প্রত্যয় পড়ব। প্রকৃতি ও প্রত্যয় শুনে অনেকেরই ভয় লেগে গেছে, কারণ ভাইয়া অনেক দিন পরে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। লাস্ট কবে হয়েছে? 19 সালে না? হ্যাঁ 19 সালে। 20, 21, 22, 23, 24, 25 মানে 6 বছর মাঝখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। অবশেষে তোমাকে আবার প্রকৃতি প্রত্যয় ইজ ব্যাক। আচ্ছা দেখো কি সমাসের পাশাপাশি সমাস তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নাই। সমাস থেকে প্রয়োগমূলক প্রশ্ন আসবে, আর বাকি যে দুইটার ভেতর থেকে ধরো একটা হচ্ছে উপসর্গ আর আরেকটা হচ্ছে প্রত্যয়। উপসর্গ আর প্রত্যয় এর ভেতর থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে। প্রত্যয় আমি বলি না যেটা তোমরা পড়ো, কারণ প্রত্যয়ের চাইতে উপসর্গ 1000 গুণ সহজ। তাহলে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে উপসর্গ। তোমার যদি মনে হয় যে ভাই আমি পড়ি নাই, আমি সমাস পড়ি নাই, আমি সমাস পারবো না, কি করবা? আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের বাংলা ক্লাসে চলে যাও, সুন্দর মতো তোমাকে সমাস কাভার করা হয়েছে। এত ডিটেলে এবং এত সহজভাবে বুঝায় ভেঙে এতগুলা প্র্যাকটিস করায় যে তোমার কাছে এটা একদম জলবৎ তরলং হয়ে যাবে। জলবৎ তরলং ঠিক আছে না বলা? হ্যাঁ ঠিক আছে। সমাস আমি একদম টপ রেকমেন্ডেড হচ্ছে এই 3টা টপিকের ভিতর থেকে সমাস পড়বা। আর যদি তোমার মনে হয় যে ভাইয়া আমাকে দিয়ে হবে না সমাস, তোমার তখন নেক্সট টাস্ক হচ্ছে তুমি উপসর্গ পড়ো। এবং উপসর্গ থেকে আমি একটা প্রশ্ন ডিরেক্ট তোমাকে বলেই দিতে পারি, উপসর্গ থেকে পরীক্ষায় হাই চান্স মানে যেগুলো বোর্ডে প্রশ্ন আসবে তার অর্ধেকেরও বেশি জায়গাতে প্রশ্ন আসবে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পড়লে তুমি ধরে রাখতে পারো যে তুমি পরীক্ষা এখান থেকে প্রশ্নটা কমন পাচ্ছ। কিন্তু কথা হচ্ছে পুরো জিনিসটা লিখে তুমি 5টা নাম্বারের জন্য এত কষ্ট করবা এবং শেষ পর্যন্ত তোমাকে 5টা নাম্বার দিবে না। এর চাইতে ভাই সমাজটা শিখে রাখো, অ্যাডমিশনে কাজে লাগবে, চাকরির পরীক্ষা দিলে কাজে লাগবে, ভার্সিটিতে যদি কেউ মানে টিউশন করা বা আমার মতো সে যেরকম লেকচার দিতে থাকো, তো তখন তোমার জিনিসটা কাজে লাগবে, সমাজটা শিখে ফেলিও। আচ্ছা তারপর থেকে দুইটা সহজ টপিক আছে, একটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ আর একটা হচ্ছে বাক্য রূপান্তর। বাক্য শুদ্ধিকরণ আর বাক্য রূপান্তর, বাক্য শুদ্ধিকরণ আর বাক্য রূপান্তর। আচ্ছা আর এটার কোনো অল্টারনেটিভ টপিক বলতে দেখো বলতে পারি যে এটা একটা লাস্টে বললাম যে বাক্যের প্রকারভেদ, এটা থেকে যদি বর্ণনামূলক প্রশ্ন আসে সেক্ষেত্রে যদি তোমাকে কাজে লাগে যে বাক্যের প্রকারভেদ, বাট দিস ইজ মানে খুবই লো চান্স এরকম প্রশ্ন আসার। তো আমি রেকমেন্ড করবো যে তুমি বাক্য শুদ্ধিকরণটা একটু শিখে যাও, টাইম লাগবে না শিখতে, আর বাক্য রূপান্তর শিখতেও টাইম লাগবে না। এখন আসো ব্যাকরণিক শব্দশ্রেণী, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে, কিন্তু এখান থেকে আমি তোমাকে একটু ভাগ করে দিয়েছি যে এটা আসার সম্ভাবনা বেশি। বিশেষণ এটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষণ। এছাড়াও আসতে পারে ক্রিয়া বিশেষণ থেকে, আর আসতে পারে হচ্ছে ক্রিয়াপদ থেকে। মডারেট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে দেখো কি আছে, বিশেষ্য থেকে প্রশ্ন আসতে পারে, আর হচ্ছে সর্বনাম থেকে, বিশেষ্য থেকে আর সর্বনাম থেকে। আর এর বাইরে যেমন ধরো হচ্ছে আবেগ, যোজক শব্দ এই টাইপের যেগুলো আছে বা হচ্ছে অনুসর্গ, এগুলো আরেকটু কম ইম্পর্টেন্ট, এগুলো আমি একদম লাস্টে রেখেছি। সেকেন্ড ইম্পর্টেন্ট ক্লাসটা আমি আরেকটু সামারাইজ করি। আমি একদম শুরুতে বলেছিলাম যে হচ্ছে অধ্বনির উচ্চারণ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাঝামাঝি গুরুত্বপূর্ণ হচ্ছে এ ধ্বনির উচ্চারণ আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। এ ধ্বনির আর ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ একটু মাঝামাঝি গুরুত্বপূর্ণ, আর উচ্চারণে আসলে কম গুরুত্বপূর্ণ কিছু নাই, কারণ উচ্চারণ পরীক্ষায় আসবে। কম গুরুত্বপূর্ণ টপিক আসলে বেসিক্যালি একটাই আমি বলবো, কি হচ্ছে এটা কম গুরুত্বপূর্ণ টপিক আমি একটাই বলি, সেটা হচ্ছে তোমাদের প্রত্যয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশ কম, আর আসলেও তোমার কাছে অল্টারনেটিভ থাকবে, তুমি সমাস থেকে প্রশ্নের উত্তর করতে পারবা। এখন তাহলে আমার এই পার্টটা কাভার হলো যে আমি তোমাকে তোমার ব্যাকরণ অংশটা কাভার করেছি। এখন চল আমি তোমাকে একটু নির্মিতি অংশের কথাগুলো একটু বলি যে নির্মিতি অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আগে নির্মিতি অংশের সিলেবাসটা আমি তোমাকে আগে দেখাই, যে তোমাকে পরিভাষা আর অনুবাদ, পরিভাষা মানে পারিভাষিক শব্দ এটাও দেওয়া থাকবে, অনুবাদও দেওয়া থাকবে। এই দুইটার মধ্যে তোমাকে যে কোনো একটার উত্তর করতে হবে, এই দুইটার মধ্যে তোমাকে যে কোনো একটার উত্তর করতে হবে। দিনলিপি আর অভিজ্ঞতা বা ভাষণ প্রতিবেদন, আর দেখো তোমাকে দিনলিপি দিবে আর না হয় অভিজ্ঞতা দিবে, অভিজ্ঞতা বর্ণন, আর না হয় না এটা দিবে এখান থেকে একটা আর এখান থেকে একটা, এই দুইটার ভিতর থেকে তোমাকে একটা লিখতে হবে, এই দুইটার ভিতর থেকে তোমাকে আবার একটা চুজ করতে হবে। তাহলে তুমি কিভাবে কি পড়বা এখান থেকে আমি তোমাকে বলি সহজ করে। দেখো এই জিনিসটা একটু বুঝো ভাইয়া, তুমি যদি দিনলিপি পড়ছো তুমি আর প্রতিবেদন পড়ছো, তুমি পড়ে গেছো দিনলিপি আর প্রতিবেদন, তোমার পরীক্ষায় আসছে অভিজ্ঞতা আর ভাষণ, আসতে পারে না? অবশ্যই আসতে পারে, তাই না?
তুমি পড়ছো দিনলিপি আর প্রতিবেদন, তোমার পরীক্ষা আসছে অভিজ্ঞতা আর ভাষণ, কিংবা তুমি পড়ছো অভিজ্ঞতা আর ভাষণ, তোমার পরীক্ষা আসছে দিনলিপি আর প্রতিবেদন, কিংবা তুমি পড়ছো দিনলিপি আর ভাষণ, তোমার পরীক্ষা আসছে অভিজ্ঞতা আর প্রতিবেদন। হইতেই পারে এরকম। সমাধান কি? সমাধান হচ্ছে দুই দিক থেকে দুইটা না পড়ে একদিক থেকেই দুইটা পড়ে ফেলবা। দিনলিপি আর অভিজ্ঞতা পড়বা, আর না হয় ভাষণ আর প্রতিবেদন পড়বা। সেম কথা এদিকেও, তুমি পড়ছো বৈদ্যুতিক চিঠি আর পত্র লিখন, তোমার পরীক্ষা আসছে খুদে বার্তা আর আবেদনপত্র, পারবা না। কি করা সমাধান এটার জন্য? বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে খুদে বার্তা, এই পাঁচটা পড়ো, কিংবা এই পাঁচটা পড়ো, যে কোনো এক সাইড। তুমি পড়ে গেছো সার সংক্ষেপ আর সারমর্ম, তোমার পরীক্ষা হচ্ছে সারাংশ আর ভাব সম্প্রসারণ, পারবা উত্তর করতে? পারবা না। এই জন্য যে কোনো এক সাইড পড়ো, ভাব সম্প্রসারণ পড়ো, আর না হয় সারাংশ সারমর্ম সার সংক্ষেপ পড়ো। সংলাপ খুদে গল্পের আসলে অপশন নাই, দুইটাই আসবে, চিন্তা নাই। আর প্রবন্ধ তো আসবে 5টা। তাহলে এখানে দেখো হচ্ছে প্রবন্ধের জন্য 20 নাম্বার, এখানে 10, এখানে 10, এখানে 10, 30, 50, 60, 70 নাম্বার হয়ে গেল। তোমার ব্যাকরণ কি বলে নির্মিতি অংশে তোমাকে 70 নাম্বারের জন্য উত্তর করতে হচ্ছে। আমি সবগুলো নিয়ে একটু একটু করে বলতে চেষ্টা করব, সাজেশনও দিতে চেষ্টা করবো। আমি একটু তাহলে মার্ক করে দিয়ে যাই আমি কোনটা প্রেফার করব তোমাকে লেখার জন্য। চল আমি তোমাকে একটু একটু করে একটু বলে দেই। আচ্ছা আসো, দেখো পরিভাষা আর অনুবাদ এর মাঝে তোমার কোনটা পড়া উচিত? তুমি পরিভাষা পড়ো। কেন পরিভাষা পড়বা? কারণ পরিভাষাতে তুমি লিখলেই সঠিক হলেই নাম্বার পাবা। অনুবাদ টিচারের মন মতো, টিচার যদি বলে যে না এই লাইনটা আমার অত একটা ভালো লাগতেছে না, সে তোমাকে অর্ধেক নাম্বার দিয়ে দিতে পারে। দরকার নেই সব ভেজালের মধ্যে। মানে নির্মিতি অংশে শুধু এখানে তুমি ফুল নাম্বার তুলতে পারবা, পরিভাষা পড়ে ফেলো, পরিভাষা পড়ে ফেলো। পরে দিনলিপি আর অভিজ্ঞতা, ভাষণ আর প্রতিবেদন। খুবই ভালো হয় যদি তুমি 4টা জিনিসই পড়তে পারো, কিন্তু আমি তো তোমাকে শর্টকাট করে দিচ্ছি, পরীক্ষার আগ দিয়ে আমি শর্ট করে দিতে চাচ্ছি। এখানে তুমি যেটা করতে পারো, যে কোনো দিক পড়লেই হবে, যে কোনো দিক পড়লেই হবে। আমি বলবো যে তুমি এখানে দিনলিপি আর হচ্ছে অভিজ্ঞতা পড়ো, সহজ জিনিস, মনের মাধুরী মিশায় লিখতে পারবা। আর ভাষণ প্রতিবেদন এগুলো অন্য মানুষের জন্য। দেখো দিনলিপি লিখবা নিজের জন্য, অভিজ্ঞতা লিখবা নিজের জন্য, আর ভাষণ প্রতিবেদন কি আরেকজনের জন্য, তার সামনে তোমাকে অনেক ফর্মাল ওয়েতে প্রেজেন্ট করতে হচ্ছে। এই জন্য আমি রেকমেন্ড করি দিনলিপি বা হচ্ছে অভিজ্ঞতা লিখো। পরেরটা বৈদ্যুতিক চিঠি মানে ইমেইল আর হচ্ছে খুদে বার্তা, আর এর অল্টারনেটিভ কি? পত্র লিখন আর না হয় আবেদনপত্র। দেখো তোমাকে আজীবন দুইটা জিনিসই লাগবে, তোমাকে শর্ট মেসেজও লিখতে হবে, চিঠিও লিখতে হবে, মানে ইমেইলও লিখতে হবে, চিঠিও লেখা লাগবে, আবেদনও করা লাগবে। এখানে 4টা জিনিসই তোমার লাইফে নিশ্চিতভাবেই সামনে লাগবে। এখন কথা হচ্ছে তুমি ইমেইল লিখবা সাইজে অনেক ছোট, খুদে বার্তা লিখবা সাইজে অনেক ছোট। এখন টিচারের কাছে মনে হবে এই বান্দা এতটুকু লিখছে, আমি এর জন্য এতগুলা নাম্বার দিব। অনেকের এরকম মেন্টালিটি আসতে পারে, আসাটা নর্মাল। এই জন্য আমি রেকমেন্ড করি যে তুমি পত্র লিখো বা না হয় আবেদনপত্র লিখো, পত্র আর না হয় আবেদনপত্র। কিন্তু যদি তুমি দেখো যে ভাইয়া তোমার পরীক্ষা হলে টাইম কমে গেছে, তুমি বেশি টাইম লিখতে পারতেছো না, বৈদ্যুতিক চিঠি খুদে বার্তা, এটার জন্য তোমার প্রিপারেশন লাগবে না। একই কথা, যে পত্র লিখতে পারে সে বৈদ্যুতিক চিঠি ইমেইলও লিখতে পারে, যে চিঠি লিখতে পারে সে ইমেইল লিখতে পারে না, সে পারবে। সো এই কাজটা করো। আর ওই SMS লেখা, এটা কোনো ডিলই না, SMS লেখা কোনো ডিলই না, তাই SMS লেখাটাও শিখে ফেলো। সারাংশ সারমর্ম সারসংক্ষেপ সেম কথা, সারসংক্ষেপটা দরকার নেই, এটা এটা আমি এমনিতে আর কি রেখে এটা এভাবে কাটতেছি কেন, সরি। আচ্ছা যেটা বললাম কি হয়েছে, আচ্ছা একটু আমি ঠিক করে দাও। আচ্ছা যেটাতে ছিলাম আমি, হ্যাঁ দেখো এখানে তুমি সারাংশ সারমর্ম যদি তুমি ভালো মতো লিখতে পারো, 5 মিনিটের মধ্যে লিখে তুমি শেষ করে ফেলতে পারবে। ভাব সম্প্রসারণ লিখতে হয়তো তোমার আধা ঘন্টা লাগবে বা 20 মিনিট লাগবে। তো এই জন্য আমি পার্সোনালি কী করি, আমি পরীক্ষা হলে সারাংশ সারমর্ম লিখি। কিন্তু ভাইয়া তোমাদের যাদের পড়াশোনার অবস্থা ভালো না, যে সুন্দর মতো লিখতে পারবা না, মানে তুমি বুঝো না অর্থগুলা, সেক্ষেত্রে তুমি সারাংশ সারমর্ম লিখো না, ভাব সম্প্রসারণ লিখিও। এখানে আমি 3টায় স্টার দিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে 3টায় তুমি লিখতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি যদি ভালো পারো তাহলে সারাংশ বা সারমর্ম অল্প কথায় 5 মিনিটের মধ্যে লিখে ফেলো, আর নয় একটু আরও 15 মিনিট সময় ব্যয় করে ভাব সম্প্রসারণ লিখো। সংলাপ নাকি খুদে গল্প? খুদে গল্প এর চাইতে সংলাপ অনেক ইজি, কারণ সংলাপে মনের মাধুরী বিষয়ে তুমি দুজনের মধ্যে, দুইটা ফ্রেন্ডের মধ্যে গল্প লিখাই দিতে পারবা। এই জন্য আমি রেকমেন্ড করি সংলাপ। সংলাপ সাইজে বড় করা যায়, সময় কম লাগে, কারণ পেজে অনেক বেশি জায়গা রেখে যাওয়া যায়। তো এই জন্য আমি বলি হচ্ছে সংলাপ লিখো। সো আমার দেখো এখান থেকে কিন্তু আমি অনেকগুলো জিনিস বাদ দিয়ে দিলাম অলরেডি। অনুবাদ, ভাষণ, প্রতিবেদন 3, 4, 5টা, এখানে তোমার 6টা মিনিমাম 7টা টপিক আমি দেখো এখান থেকে অলরেডি কিন্তু বাদ দিলাম। বাকিগুলো যদি পড়ে যাও পরীক্ষায় নিশ্চিতভাবে কমন পাবা। এখন এগুলোর ভেতরে যে দিনলিপি বা অভিজ্ঞতা কোনটা ইম্পর্টেন্ট, ভাষণ তো আপনি বাদ দিলেন, বাট আমি যদি পড়তে চাই কোনটা ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাকে বলবো। সবার আগে আসো আমি স্টার্ট করি হচ্ছে ভাব সম্প্রসারণ দিয়ে। ভাব সম্প্রসারণ দিয়ে স্টার্ট করি। ভাব সম্প্রসারণে আমি একদম লাইন ধরে ধরে সাজেশন দিই না, আমি ভাব সম্প্রসারণে লাইন ধরে ধরে সাজেশন দিই না, রেদার আমি তোমাকে থিম ধরে ধরে সাজেশন দিচ্ছি। দেখো মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
দেখো এই জায়গা থেকে পরীক্ষায় কি হতে পারে, এই যে এই থিমের উপরে এইটা না দিয়ে তোমাকে পরীক্ষায় ধরো দিয়ে দিল রবীন্দ্রনাথের ঐকতান কবিতা থেকে একটা লাইন ফর এক্সাম্পল, কিংবা তোমাকে ধরো দিয়ে দিল রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা থেকে একটা লাইন। কাছাকাছি থিমে যে কোনো রকম এখানে কিন্তু ভাব সম্প্রসারণ আসতে পারে, এই থিমটা কাভার হচ্ছে। দেখো আবার দেখো নানান দেশের ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আসা, ফর এক্সাম্পল তোমাকে এইটা দেয় নাই, তোমাকে এখানে দিয়েছে হচ্ছে আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা থেকে একটা লাইন, আব্দুল হাকিমের এই সেম থিমের উপরে। কিংবা ধরো তোমাকে দিচ্ছে অতুল প্রসাদ সেনের বাংলা নিয়ে একটা কবিতা ছিল, আমি কবিতার নাম মনে করতে পারতেছি না, সেই কবিতার একটা লাইন। কিংবা ধরো যে একটা গান আছে না যে আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, এই গান থেকে দুইটা লাইন, সব একই থিমের একই কথা, এই থিমটা কাভার করে যাও। ভাষা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একদম সেম না, বাট কাছাকাছি থিমের ধরো আছে হচ্ছে যে আদর্শ ছেলে, এখান থেকে কাছাকাছি থিমের মানে বেশ ভালোই দূরের থিমের, আদর্শ ছেলেটা একটু দূরের থিমের, ওই যে জীবনানন্দ দাশের মায়ের কুসুম কুমারী দাশের যে কবিতা, এটা অনেক বেশ দূরের। কাছাকাছি যেটা আমি আসলে এটা বলতে চাই না, কাছাকাছি থিমের কোনটা, ওই যে একবার না পারিলে দেখো শতবার, কাছাকাছি থিমের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, একদম কমন জিনিস, মনে হয় না যে এত কমন কিছু একটা আসবে। আচ্ছা, প্যাঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা, এটা একটা ইউনিক, এবং এটা আমি থিমের জন্য, এটা আমি স্পেসিফিকলি এখান থেকে প্রশ্ন আসতে পারে। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। লাস্টেটা দেখো, জীবে প্রেম করে যেই জন সেজন সে বিছেশ্বর, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন, এটা স্টার দিতে চায় না, এটা ইউনিক দেখে স্টার দিয়েছি। জীবে প্রেম করে যেই জন সেজন সে বিছেশ্বর, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আমি একটু মার্ক করে দিই, বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, এই চারটা হচ্ছে এই সাতটার মধ্যে খুব বেশি বেশি করে ইম্পর্টেন্ট। আরও কয়েকটা আছে দেখো, এটা খুবই কমন, এটা আসবে কোনো একটা জায়গাতে। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। শুনে হে মানুষ ভাই, এই যে এটা 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 আসবে, এটাও আসবে। এরকম না আসলেও অন্য কোনো একটা থিম, এই থিমের অন্য কোনো একটা লাইন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। 10 নম্বর এই থিমেরও আসতে পারে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। সো এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবার সম্ভাবনা আছে। সো আই হোপ যে আমি এখান থেকে থিমগুলো কাভার করে দিয়েছি। এখন কথা হচ্ছে সারাংশ সারমর্মের জন্য ভাইয়া সাজেশন দিবেন না? না দিব না। কেন দিব না? কারণ এই সেম থিমগুলো সারাংশ সারমর্মের জন্যও লাগবে। তোমাকে এখানে ছোট করে বলা আছে তোমাকে বড় বানাইতে হবে, সারাংশ সারমর্মে তোমাকে বড় কিছু একটা থাকবে যেটা তোমাকে আবার এই থিমে ফেরত নিয়ে আসতে হবে। তাহলে এই থিমগুলো হচ্ছে ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্মের জন্য কোন থিমগুলো ইম্পর্টেন্ট আমি আবার একটু বলে যাই। কি? ইহলৌকিকতা, 2 নাম্বার হচ্ছে ভাষা, তৃতীয়ত হচ্ছে চেষ্টা, চতুর্থ পরিশ্রম, চেষ্টা একই জিনিস, এইগুলো একটু বিশেষভাবে ইম্পর্টেন্ট। লাস্টে হচ্ছে জীবের প্রতি ভালোবাসা, আর এখানে পড়াশোনা আর হচ্ছে মানুষের সর্বোচ্চ স্থান, মানবিকতা আর হচ্ছে চেষ্টা। এটা আসলে আগের থিমেও একটা ছিল। এই টাইপের থিমগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন চলো আমরা সংলাপ দেখি। সংলাপ খুবই বেসিক একটা জিনিস। সংলাপ থেকে কি প্রশ্ন আসতে পারে? পরিবেশ দূষণ সংলাপের একটা বিষয় হতে পারে, সময়ের মূল্য, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষার গুরুত্ব, ট্রাফিক আইন, মোবাইল ফোন, খেলাধুলার গুরুত্ব, শৃঙ্খলা, জলবায়ু আর হচ্ছে সময়ানুবর্তিতা। এই যে এই 10টা টপিক আমি তোমাকে দিলাম, আমি বিশ্বাস করি প্রবলভাবে যে পরীক্ষায় প্রশ্ন আসলে এই 10টা থেকে বেশিরভাগ বোর্ডে কমন আসবে। দেখো খুদে গল্প, এটা আসলে যে খুব কমন আসার মতন, আমি যে স্যাম্পল হিসেবে 12টা এখানে এনেছি। স্মৃতির মণিকোঠাই, হায়নার আনাগোনা, এগুলো খুব জরুরি না। কোনো এক হরিপদ, একজন বিপ্লবীর মা আসার মতো, লাল চুরি, হঠাৎ মেঘে ঢাকা সূর্য, মৌনতা, ধরাতলে নরাধম, মাদকের ছোবল, সন্তান স্নেহ, বিজয়, পরিবেশ দূষণ। এই যে 5টা আমি তোমাকে মার্ক করে দিলাম, এগুলো আসবার প্রবল সম্ভাবনা আছে। প্রবন্ধ দেখো, এই প্রবন্ধ আসলে এটা থিম তোমাদের, এটা আমি সাজেশন আনি না, এটা তোমাদের সিলেবাসের মধ্যে বলা আছে যে তোমাদের পরীক্ষায় 5টা টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তোমাদের পরীক্ষায় 5টা টপিক থেকে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, নৈতিকতা এবং মূল্যবোধ। নৈতিকতা মানে কি? ফর এক্সাম্পল মনে করো হচ্ছে কি নৈতিকতা, এটা নিজেই একটা টপিক হতে পারে, নৈতিকতা। মূল্যবোধ কি হতে পারে? মূল্যবোধ হতে পারে ফর এক্সাম্পল দেশপ্রেম, মূল্যবোধ হতে পারে দেশপ্রেম। বা ধরো মূল্যবোধ এখান থেকে আরও কিছু হতে পারে, স্বদেশপ্রেম, মানে এটা দেশপ্রেম বলতে স্বদেশপ্রেম আসে। সময়ানুবর্তিতা,
এই টাইপের ক্লিশে টপিকের চেয়ে অনেক ইন্টারেস্টিং টপিক আছে, যেমন মনে করো বিজ্ঞান ও প্রযুক্তি, এখান থেকে তথ্য প্রযুক্তি নিয়ে প্রশ্ন আসতে পারে, মানব জীবনে বিজ্ঞান প্রশ্ন আসতে পারে, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি আসতে পারে, চিকিৎসা ক্ষেত্রে এরকম আসতে পারে, স্পেসিফিক করেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। জাতীয় চেতনা মনে করো আসতে পারে যে হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ টপিক মনে করো একটা। তারপরে ধরো পরীক্ষায় আসতে পারে যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, ফর এক্সাম্পল জুলাই গণ অভ্যুত্থান। বা ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস, এগুলো। শিল্প এবং অর্থনীতি মনে করো তোমাকে বললো যে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প, গার্মেন্টস শিল্পের ভূমিকা। বা তোমাকে বলা হলো যে হচ্ছে বাংলাদেশে কৃষি খাতের ভূমিকা, কৃষি নিয়ে আসবে না, ফর এক্সাম্পল আমি বলছি, এখানে গার্মেন্টস থেকে প্রশ্ন আসবে, আর না হয় প্রশ্ন আসবে কি থেকে, আর না হয় প্রশ্ন আসবে হচ্ছে পর্যটন থেকে। আমি একটু লিখেই দিই, এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে গার্মেন্টস আর না হয় পর্যটন, গার্মেন্টস আর না হয়, গার্মেন্টস থেকে আর না হয় আসবে পর্যটন থেকে, গার্মেন্টস বা পর্যটন থেকে। সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে থেকে মাঝে মাঝে আসে, বাট এমন না যে খুব রেগুলারলি আসে। সো তোমার পরীক্ষার আগে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলোর দিকে তুমি একটু মনোযোগ দিয়েছেও। এখন আমি আরও কয়েকটা জিনিস আমি এনেছি, তিনটা প্রশ্ন, তিনটা রচনা আমি একদম স্পেসিফিকলি বলছি। একটা হচ্ছে স্বদেশপ্রেম, একটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, আর আরেকটা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। এখন রচনা লেখার জন্য সিস্টেমটা কি, রচনা লেখার জন্য একটা মেথড আমি সবসময় প্রেফার করি, জানো জাম। এমনিতে সত্যি কথা বলতে কি রচনাতে যে অনেক পয়েন্ট থাকতে হয়, বিশাল বড় হইতে হয়, ব্যাপারটা এরকম না। কিন্তু ব্যাপারটা এরকম কখন, যখন তুমি বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ। বোর্ড পরীক্ষায় যদিও এটা হওয়া উচিত না, খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার, কিন্তু অনেক সময় আমরা এরকম কথা শুনি, এবং আমার নিজেরও অভিজ্ঞতা হয়েছে, আমি দেখেছি যে পেজ গুনে গুনে নাম্বার দেওয়া হচ্ছে, বা পয়েন্ট গুনে তুমি কতগুলো পয়েন্ট লিখেছো তোমার খাতার মধ্যে। পয়েন্ট মানে হচ্ছে যে সংকেত আর কি, যে তুমি কতগুলো সংকেতের উপরে লিখো। দেখো আমি এখানে 20টা পয়েন্ট বানিয়ে এনেছি, মানে এটা আসলে আমি তোমাকে পয়েন্ট কীভাবে বানাতে হয় এটা দেখানোর জন্যই এনেছি, যে 20টা পয়েন্টে তুমি কত পেজ লিখবা, 20 পেজ লিখবা। কীভাবে 20 পেজ লিখবে, এত লিখবো ভাইয়া, টাইম তো নাই। 20 পেজ লেখার টাইম আমি তোমাকে বের করে দিচ্ছি, আসো। ফর এক্সাম্পল আমরা চলো কয়েকটা পেজ নেই, এটা একটা পেজ, 3টা 4টা পেজ নিই আসলে। ওকে, আই হোপ যে হয়েছে। এখন এই 4টা পেজ তুমি শুরু করছো কি, এখানে এই জায়গাতে তুমি ভূমিকা দিয়ে শুরু করলা, হ্যাঁ ভূমিকা দিয়ে শুরু করলা। ভূমিকাতে তো ধরো তুমি মোটামুটি ভালোই লিখতে পারবা, বা ভালো যদি লিখতে নাও পারো, তুমি এই পর্যন্ত তো লিখতে পারবা রে বাবা, এই পর্যন্ত লিখতে পারবা না, এই পর্যন্ত, তাহলে এটা কতটুকু পেজ হচ্ছে, এটা হাফ পেজের একটু বেশি, হাফ পেজে একটু বেশি, বা 1/3 পেজ, আরেকটু লিখো, এতটুকু লিখো। এখন তুমি কি এই জায়গা থেকে আরেকটা শুরু করবা? কোনোদিনও শুরু করবা না, করার কোনো দরকারও নাই, টিচাররাও চায় না যে তুমি এখান থেকে শুরু করো। তুমি নেক্সট পেজে এসে আরেকটা পয়েন্ট শুরু করলা, এই পয়েন্টটাও তুমি ধরো এত দূর পর্যন্ত লিখলা, তোমার 2 পেজ হয়ে গেল না, হয়েছে? চলো আমরা আরেকটা দেখি। তুমি মনে করো 3 নাম্বার পয়েন্টটা তুমি একটু ভালো পারো লিখতে, 3 নাম্বার পয়েন্টটা তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত তো লিখলাই, তুমি 3 নাম্বারটা এই পেজে আরও 2 লাইন লিখছো, তুমি এই পেজে আরও 2 লাইন লিখছো, তারপর তুমি এখানে একটু গ্যাপ দিবা, এখান থেকে আবার স্টার্ট করলা, তাহলে তোমার এটা আবার পরের পেজে যে এখানে শেষ হলো, এখান থেকে তুমি আরেকটা স্টার্ট করলে, এরকম যেতে যেতে দেখো এখানে তোমার আরও একটা এক্সট্রা পেজ বেড়ে গেছে, কিন্তু তুমি লিখছো 2 লাইন এক্সট্রা, তোমার বেড়ে গেছে শেষ পর্যন্ত আরেকটা পেজ। তো দেখো একটা পেজ আসলে একটা পয়েন্টের জন্য লেখা কোনো টাফ ডিলই না। চেষ্টা করো পয়েন্টগুলো বাড়াইতে, মিনিমাম তো 12 থেকে 15টা পয়েন্ট তো মিনিমাম দিবা, চেষ্টা করবা 20টা বা তার চেয়েও বেশি যদি পারো সেরকম করে পয়েন্ট দিতে। এবং আমি তোমাকে বলি যে এরকমভাবে যদি তুমি লিখতে চাও, আমার মনে হয় প্রতিটা পেজ লিখতে তোমার 3 থেকে 4 মিনিট করে লাগবে। এখানে তোমার প্রতিটা পেজ লিখতে 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ বলতেছি, প্রত্যেকটা পেজ এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে সময় সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট করে লাগবে। এটা লেখা তোমার জন্য আসলে কোনো টাফ ডিল হবে না। অনেকে পারে 2 মিনিটের এক পেজ লিখে, মানে এক পেজটা তুমি আসলে পুরোপুরি লিখতেছো না, তুমি লিখতেছো হচ্ছে এক পেজের 4 ভাগের 3 ভাগ, এটা লেখা খুবই সম্ভব। তো চলো আমি তোমাকে কিছু সংকেত দেখাই, স্বদেশপ্রেমের সংকেত কী কী হতে পারে। ভূমিকা, স্বদেশপ্রেম কী, স্বদেশপ্রেমের গুরুত্ব, স্বদেশপ্রেমের উৎস, স্বদেশপ্রেমের বৈশিষ্ট্য, দেশপ্রেমের স্বরূপ, দেশপ্রেমের অভিব্যক্তি, এটা এক্সট্রা চলে আসছে, দেশপ্রেমের বহিঃপ্রকাশ, দৃষ্টান্ত, দেশপ্রেমের অনুভূতি, উপায়, উগ্রতা, দেশপ্রেম ও রাজনীতি, বিশ্বপ্রেম ও দেশপ্রেম, দেশপ্রেম ও বিশ্বপ্রেমের মধ্যে সম্পর্ক, আমাদের কর্তব্য, বাঙালি স্বদেশপ্রেম মানে আমাদের ইতিহাসে কী কী দেখেছো তুমি, জাতীয় ঐক্যের স্বদেশপ্রেম, ছাত্র জীবনে স্বদেশপ্রেমের শিক্ষা, স্বদেশপ্রেমের দৃষ্টান্ত, আর হচ্ছে উপসংহার। এগুলো তোমার পরীক্ষায় যদি তুমি 20টা পয়েন্ট লিখো, এটা সত্যি বলতে তুমি যদি এই 20টা পয়েন্টের জন্য 20 পেজ না, ধরো আরও 2-1 পেজ বেড়ে যাবে আসলে, বাট মিনিমাম তো 20 পেজ তুমি লিখতেছো, এখানে তুমি খুবই ভালো একটা স্কোর করতে পারবা।
পর্যটন শিল্প দেখো, পর্যটন ও পর্যটন শিল্পের ধারণা, পর্যটন শিল্পের মূল উপাদানগুলো, বাংলাদেশের পর্যটন শিল্পের রূপ, প্রাকৃতিক পর্যটন হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, ধর্মীয় হতে পারে। প্রাকৃতিক পর্যটন কেমন? ফর এক্সাম্পল সুন্দরবন, বা ধরো আমি তোমাকে বলছি যে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। সাংস্কৃতিক পর্যটন কি? সাংস্কৃতিক পর্যটনের মধ্যে তোমাকে ধরো বললাম যে পহেলা বৈশাখের সময় কেউ ঘুরতে আসলো, কিংবা ধরো হচ্ছে ফর এক্সাম্পল পহেলা বৈশাখী থাকুক আসলে সাংস্কৃতিক পর্যটন। বা ধরো হচ্ছে আরেকটা মাথায় আসলো যে আরেকটা হতে পারে যে কি লালনের মেলার সময় কেউ কুষ্টিয়াতে ঘুরতে আসলো। ধর্মীয় পর্যটন কি হতে পারে? চন্দ্রনাথের পাহাড়ে কেউ আসলো, বা ধরো হচ্ছে বিশ্ব ইজতেমায় কেউ আসলো। এই সবগুলো হচ্ছে এক এক ধরনের পর্যটন। তুমি চাইলে এগুলোর জন্য ভেঙে ভেঙে আরও পয়েন্ট বানাতে পারো। প্রাকৃতিক পর্যটন একটা, সাংস্কৃতিক পর্যটন একটা, ধর্মীয় পর্যটন একটা, পর্যটন শিল্পের গুরুত্ব বা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পর্যটন শিল্পের গুরুত্ব, কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন শিল্পের গুরুত্ব, অবকাঠামো উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব, দারিদ্র্য বিমোচনে পর্যটন শিল্পের গুরুত্ব। তুমি চাইলে আরও ভেঙে ফেলতে পারো। বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের অবদান, বৈদেশিক মুদ্রা অর্জনে পর্যটন শিল্পের অবদান, আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে পর্যটন শিল্পের অবদান, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচারণায় অবদান, বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা, বিকাশের জন্য করণীয়, বিকাশের অন্তরায়গুলো কি? অন্তরায়গুলো একটা পয়েন্ট পয়েন্ট করে লিখে, এটা 2 পেজ চলে যাবে ভেঙে লিখলে। এটা কীভাবে লিখতে বসি বুঝছো? এই যে 12 নাম্বার যেটা বললাম এটা কেমন? ফর এক্সাম্পল আমি এখানে একটু নিই, ধরো এটা তোমার একটা পেজ, 12 নাম্বার এটা একটা পেজ, তুমি এই জায়গাতে স্টার্ট করলে, এই জায়গাতে পয়েন্টটা স্টার্ট করলে, তারপরে কি তুমি পয়েন্ট করলে যে এখানে 1 নাম্বার পয়েন্ট, এখানে 2 নাম্বার পয়েন্ট, পরের পেজে দিয়ে দিলে এখানে 3 নাম্বার পয়েন্ট, এখানে 4 নাম্বার পয়েন্ট। সো এখানে তোমার প্রায় 2 পেজ তুমি লিখে ফেলতে পারবে এটার জন্য। ওকে, পর্যটন শিল্পের ভবিষ্যৎ, জনপ্রিয় পর্যটন কেন্দ্রসমূহ যেমন ধরো সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন, সিলেটের প্রকৃতি, ঐতিহাসিক স্থান, বাংলাদেশের পুরাকীর্তিক পর্যটন কেন্দ্র, এই জিনিসগুলো তুমি উল্লেখ করতে পারো। দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে তুলে ধরায় পর্যটন, এবং লাস্টে হচ্ছে উপসংহার। দেখো তুমি চাইলে এখানে 20টা কেন 30টা পয়েন্ট তুমি বানাতে পারবা। আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, কি কি উদাহরণ দেখো, মানে সংকেত, ভূমিকা, তথ্য প্রযুক্তির সংজ্ঞা, বাংলাদেশে তথ্য প্রযুক্তির সূচনা এবং অগ্রগতি, শিক্ষাক্ষেত্রে প্রভাব, স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তি, ব্যবসা বাণিজ্যে, চাকরি, মানে তুমি যতগুলা পারো এরকমভাবে তুমি ভেঙে দাও। এই বেসিস জিনিসটা কি একটু জেনে যাও, হাইটেক পার্ক কি, আইটি ভিলেজ কি, 5G কি, এগুলো সবগুলো জেনে দেও। এআই কি জানো তোমরা মোটামুটি, মেশিন লার্নিং কি, এগুলো জেনো। ই লার্নিং, অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, তুমি এখানে অনলাইনেই কানেক্টেড আছো। ই পাসপোর্ট এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র, অনলাইন ভোটিং এবং নির্বাচন ব্যবস্থা ডিজিটালাইজেশন, সরকারের তথ্য প্রযুক্তির উদ্যোগ, ই গভর্নেন্স, এটা মিস করে ফেলেছি, ই গভর্নেন্স আর হচ্ছে উপসংহার, এইগুলো তুমি সব কিছু উল্লেখ করতে পারো। বা তথ্য প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশি তুমি লেখা যে তথ্য প্রযুক্তির নেতিবাচক দিক, তথ্য প্রযুক্তির ইতিবাচক দিক, তুমি চাইলে আরও পয়েন্ট এখান থেকে বাড়াতে পারো। সো আমার মনে হয় আমি অনেক কথা বললাম। দিনলিপি দেখো, দিনলিপির বিষয় কি কি হতে পারে? তোমার কলেজের উদযাপিত নবীনবরণ নিয়ে, নৌকা ভ্রমণ, মহান বিজয় দিবস উদযাপন, 21-এর প্রথম প্রহর উদযাপন, পদ্মা সেতু দর্শন, 21-এ বই মেলা দেখা, ঐতিহাসিক স্থান ভ্রমণ, মাধ্যমিক পরীক্ষার ফলাফল, কলেজে বিজ্ঞান মেলা বা স্বাধীনতা দিবস, তোমার জন্মদিন, তোমার জীবনে কোনো একটা স্মরণীয় ঘটনা, এই জাতীয় বিষয়গুলোর উপরে তোমার দিনলিপি লিখতে বলা হতে পারে। অভিজ্ঞতা একটু দেখো, অভিজ্ঞতার মধ্যে কি? সাইকেল ভ্রমণের অভিজ্ঞতা আসলো, রেল স্টেশনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, একটা মজার অভিজ্ঞতা, অমাবস্যা রাতে একাকী পথ চলার অভিজ্ঞতা, নৌকা ডুবির অভিজ্ঞতা, সিডরের রাত, প্রথম দেখা নৌকা বাইচ, নদীতে হাবুডুবি খাওয়া, বঙ্গোপসাগরের ভয়ঙ্কর ঢেউ, একজন ভিখারির মহানুভবতা, এগুলোর অভিজ্ঞতা নানান ডাইমেনশন থেকে আসতে পারে। দেখো অভিজ্ঞতা আর দিনলিপির মধ্যে তফাৎটা কি? দিনলিপি হচ্ছে ঘটনা আজকেই ঘটছে, তুমি আজকেই লিখতেছো, আর অভিজ্ঞতা হচ্ছে ঘটনা অনেক আগে ঘটছিল, কিছুদিন আগে ঘটনা ঘটছে, সেই ঘটনা তুমি এখন মনে করে লিখতেছো। ভাষণ দেখো, শিক্ষার মানোন্নয়ন, মে দিবসের তাৎপর্য, মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস, মাতৃভাষা দিবস, ফেসবুক ব্যবহার, ক্রীড়া প্রতিযোগিতা, সন্ত্রাস জঙ্গিবাদ, শিশুশ্রম বন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী, এই টাইপের টপিকগুলো ভাষণের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক। কি হইলো? আচ্ছা যাই নাই। প্রতিবেদন চলো, দেখো অনেকগুলো এনেছি জাস্ট স্যাম্পল হিসেবে, এমন না যে অনেক অনেক কঠিন। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, 21শে ফেব্রুয়ারি, শিক্ষার পরিবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দুর্নীতি, বৃক্ষরোপণ, বাংলা নববর্ষ উদযাপন, বার্ষিক, এটা অত জরুরি না। বইমেলা, এই যে এটাও দেখো বইমেলা, নজরুলের জন্মবার্ষিকী, বিজয় দিবস, যানজট, নগর উন্নয়ন, খাদ্যদ্রব্য ভেজাল, এই যে যুব সমাজের অবক্ষয়, এই টাইপের টপিকগুলোতে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। দেখো
এই যে ক্রীড়া প্রতিযোগিতা বা শিক্ষার পরিবেশ এইগুলোর এই যে দেখো আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্কুলে শিক্ষার পরিবেশ বা কলেজে শিক্ষার পরিবেশ, দুর্নীতি, বৃক্ষরোপণ, যানজট, নগর উন্নয়ন, খাদ্যদ্রব্য ভেজাল, যুব সমাজের অবক্ষয়, এই যে এই টাইপের সামাজিক সমস্যামূলক প্রতিবেদন আসার সম্ভাবনা বেশি। কেমন? সামাজিক সমস্যামূলক, সামাজিক সমস্যামূলক প্রতিবেদন আসার সম্ভাবনা বেশি। বৈদ্যুতিন চিঠি কেমন আসতে পারে? দেখো বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেইল। কেমন ইমেইল? তোমার পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে, ফ্রেন্ডদেরকে জানায় মেইল করো, ফ্রেন্ডদের থেকে বই ধার চেয়ে মেইল করো, টিচারের কাছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আরেকটু সময় চেয়ে মেইল করো, পিকনিকের জন্য চাঁদা তোলার জন্য ফ্রেন্ডদেরকে মেইল করো, ক্লাসের রুটিন চেঞ্জ হয়েছে কিছু টাকা পাঠানোর জন্য ভাইকে রিকোয়েস্ট করে মেইল, কোনো একটা বই পড়ছো সেটা বন্ধুকে জানানোর জন্য মেইল, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে বন্ধুকে জানিয়ে মেইল, বা ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম টিচারের কাছে ছুটি, এটা ভার্সিটিতে আর কি প্র্যাকটিস, টিচারের কাছে ছুটি চেয়ে মেইল। তারপরে ধরো টিচার, এটাও সেম জিনিস, কলেজের প্র্যাকটিস। আবার কি জেলা প্রশাসককে কলেজের, এটা আসলে মেইল আসলে এটা আসবে না, কমন না আসলে খুব একটা। আচ্ছা, ছোটো ভাইকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কংগ্রাচুলেশন জানায় মেইল, বা ভবিষ্যতে ভালো ফলাফল করার জন্য উৎসাহ দিয়ে ছোটো ভাইকে মেইল। এই টাইপের বেসিক জিনিসের উপরে প্রশ্ন আসবে। ক্ষুদে বার্তা আমি 4টা উত্তর সহ স্যাম্পল এনেছি, একদম শর্ট মেসেজ লিখবা। প্রথমে বলবা যে প্রিয় অমুক, প্রিয়তম, লাস্টে নিজের নাম লিখিও। নিজের নাম যদি তোমার এখানে বলে দেওয়া থাকে যে তুমি অমুক, সেই নাম লিখবা। আচ্ছা, জন্মদিনে আমন্ত্রণ জানানো হতে পারে, নববর্ষের শুভেচ্ছা জানানো, বন্ধুকে বিয়ের শুভেচ্ছা জানানো, ভালো ফলাফল করায় ছোট ভাইকে অভিনন্দন জানানো। পত্র দেখো, স্মার্টফোন ব্যবহার তোমার ছোট ভাইকে, বিজয় দিবস, ইন্টারনেট ব্যবহার, বই মেলা, একটা ঐতিহাসিক স্থান, পরীক্ষায় অসৎ উপায় বা নকল না করা, কলেজের সাংস্কৃতিক সপ্তাহ, মাদকাসক্তি, বিজ্ঞান মনস্কতা, প্রাকৃতিক সৌন্দর্য, বন্যায় ত্রাণ কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা, এগুলো থেকে তোমার পরীক্ষায় পত্র আসতে পারে। পত্র আরও কীরকম আসতে পারে? আবেদনপত্র ছাড়াও, মানে এখানে আবেদনপত্র ছাড়াও এখানে আছে তারও, বিনা বেতনে অধ্যয়ন, বন্যায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে মেরামত করা, টিচার হিসেবে যোগদান করতে চাও এইটার জন্য, কোথাও ম্যানেজার হিসেবে যোগদান করতে চাও এটার জন্য, স্টোর কিপার হতে চাও, টিচার হতে চাও, স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একটা নিমন্ত্রণপত্র, রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা নিমন্ত্রণপত্র, প্রয়োজনীয় কিছু বইপত্র প্রেরণের জন্য একটা ব্যবসায়িক পত্র। তো ব্যবসায়িক পত্র বা নিমন্ত্রণপত্র এইগুলো বোর্ডে আসলে খুব একটা আসে না, আসবে ধরো এইগুলো থেকে। আচ্ছা, সো ভাই এই ক্লাসটা এত দূর অবধি ছিল। কয়েকটা জিনিসের সাজেশন নাই, বুঝতেই পারছো কেন নাই। কারণ হচ্ছে ফর এক্সাম্পল আমি তোমাকে বলবো পারিভাষিক শব্দ কোথা থেকে পড়বা, যে কোনো একটা বই থেকে পড়তে পারো, বা আমি মানে 250 বা 260টা মতো পারিভাষিক শব্দ আমি শর্ট লিস্টেড করে আমি ক্লাসে পড়িয়েছি। আমাদের আমি লিখিতর উপরে কোর্সটাতে 2টা লম্বা ক্লাস নিয়েছি। তুমি যদি চাও তুমি অবশ্যই এনরোল করে ফেলতে পারো আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রামটাতে। আর যদি তুমি চাও আরও ডিটেলে পড়তে, তোমার আসলে রিভিশন দিয়ে হবে না, তোমাকে সব কিছু নতুন করে বেসিক থেকে পড়তে হবে, তুমি অবশ্যই ভাই এনরোল করে ফেলো আমাদের হিউম্যানিটিজ রিভাইভ বা আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে। সো ভাই দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকিনস্টাইন ফ্যামিলির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।